যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন মনে হয় এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি, অর্থাৎ নেগেটিভ ওয়েতে। কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসে। এটা আমি নেগেটিভ ওয়েতে বলি এই জন্যে, তারপরের যে লাইনগুলো আছে যে ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু, দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া, উঠছে বালি, চলেছে নিশিদিন। অর্থাৎ গতিবাগের কথা বলা যাচ্ছে। তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথা বলতাম। তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে। এবং আমি শুধু আশাবাদী হচ্ছি, অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। হ্যাঁ, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। এই কথাটা কিছু আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয় না। ওইটা বোধ হয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এটা দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল। তো একটা আমার আপত্তি আছে, এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন মনে হয় এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম, মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের খালেদা জিয়ার সরকারের সময়। কৃষিতে ছিলাম, এরপরে ছিলাম। তো আমি যখন ঢাকার বাইরে যেতাম, তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকস ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত। আর সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমি একটা কেউ যেতাম, একটা বিরাট কিছু যে আমাকে আপনার সেরো দেওয়া হবে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীতে টিকতে না পেরে ভারতে চলে গেলাম, এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা আমার একটু বদ অভ্যাস, হাত পা খুব নাড়াচাড়া, তো যে কারণে এরা পড়ে যায়। তো ওই সময় আমরা আপনার পালিয়ে যখন ভারতে চলে গেলাম, তখন তো রাতে শোবো কোথায়, থাকবো কোথায়, খাবো কি, সব আমাদের একজন সুরি তিনি দয়া করে আমাদের একটা সাইকেল স্কুলের পেছনে জায়গা করে দিলেন। আলমারি করে রাখা আছে, তার পেছনে একটি জায়গা, একটা মানুষ বড়জন লম্বা হয়ে শুতে পারে। তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকের কথা। তো ওখানে 2 দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল, ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম, গল্প করতাম। আমার সময় ওখানে একটা গাড়ি আসতো, অ্যাম্বাসেডার গাড়ি ভারতীয়, তার উপরে একটা আপনার এই লাইট বসানো, সিকিউরিটি লাইট বসানো। গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক, আপনার ধুতি পরা, এবং আপনার সামনে আপনার একজন মাত্র ব্যক্তি, তার হাতে কোথায় সম্ভবত একটা বন্দুক ছিল, কোথায় একটা গান নেয়। আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের
চিফ মিনিস্টারকেও পরীক্ষা করবে। একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন, ওই জায়গায় খবর পেয়ে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে, তাদের সাথে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি, গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়।